Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ, আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগতম। আজকের আমাদের এই প্রথম অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রান্সের প্যারিস থেকে জনাব মাহবুব হুসাইন, যিনি সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। আমরা মাহবুব হোসেন ভাইকে স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের সিটিজেন ভিউজ এই নাগরিক সংলাপ অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ রাজা ভাই। আজকের এই বিশেষ মুহূর্তে যখন বাংলাদেশ রাষ্ট্র মেরামতের জন্য একটি বিপ্লবের মাধ্যমে একটি নতুন যাত্রা শুরু হয়েছে, এই জন্য আপনাকে জানাচ্ছি অভিনন্দন, এবং পাশাপাশি এই অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে সবার প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ মাহবুব ভাই। আজকে আমরা মূলত আলোচনা করতে চাই এই স্বাধীনতার ৫৪ বছরে এসে আমরা আসলে কি দেখতে পাচ্ছি। এই যে সম্প্রতি যে ছাত্র এবং গণ অভ্যুত্থান হয়ে গেল, এই ৫৪ বছরের ইতিহাসে একটা অভূতপূর্ব অভ্যুত্থান। আসলে আপনি কি মনে করেন এই অভ্যুত্থানটা কেন হলো এবং কি কারণে আজকে ছাত্ররা এই নতুন করে বাংলাদেশ সংস্কারের দাবি তুলছে? ধন্যবাদ রাজা ভাই আপনার এই সুন্দর একটি প্রশ্নের জন্য। আপনি জানেন যে আজকের এই ৫৪ বছরের বাংলাদেশের এক লম্বা ইতিহাস। এই লম্বা ইতিহাসের পেছনে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কি হয়েছে না হয়েছে সব আমরা অবলোকন করেছি। গত ১৫ বছর বাংলাদেশ যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা অঙ্গন ভেঙে পড়েছিল। দুঃশাসন, নৈরাজ্য, একনায়কতান্ত্রিক ফেসিবাদী কায়দায় বাংলাদেশের সাধারণ মানুষের উপর চলছিল স্টিমরোলার। সেখানে শাসন ব্যবস্থা বলতে কিছুই ছিল না। সেই শাসন ব্যবস্থা যখন কিছুই ছিল না, তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংগ্রাম চেষ্টা করে যখন তারা ব্যর্থ হচ্ছিল, অর্থাৎ এই একদলীয় দুঃশাসন অর্থাৎ আওয়ামী ফেসিবাদের নিপীড়নের দ্বারা যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নানাভাবে নিগৃহীত হচ্ছিল, আপনি জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকেও দীর্ঘদিন এই সরকার একটি মিথ্যা মামলায় তাকে বন্দী করে রেখেছিল। আপনি জানেন বাংলাদেশে আরেকটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, সেই জামাত ইসলামীর রাজনৈতিক চেতনাকে, রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা নিশ্চিহ্ন করে ফেলেছিল। এবং সর্বশেষ আপনারা দেখেছেন এই বিপ্লবের কদিন আগেই সরকার একটি অন্যায়ভাবে এই দলের নিবন্ধন তো বাতিল করেছে, পাশাপাশি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছিল। এবং আপনি এটাও জানেন যে বাংলাদেশের এই ফেসিবাদী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে যে বিএনপির সিনিয়র নেতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারুণ্যের অহংকার, তিনি আজকে দেশের বাইরে অবস্থান করছেন দীর্ঘদিন। শুধু তাই নয়, বাংলাদেশে যারাই কথা বলেছেন তাদের গলা টিপে ধরেছেন। আপনি আমি বাংলাদেশে কেন দেশ ত্যাগ করলাম? আমরা যখন বাংলাদেশ ত্যাগ করেছি তখন আমরা তো নতুন করে দাঁড়াবার কিছু ছিল না, আমাদের সবকিছু ছিল, সন্তান ছিল, পরিবার ছিল, সবাই ছিল। এই সুন্দর দেশটাকে ছেড়ে আমরা কেন দেশ ত্যাগ করলাম? এর মূল কারণ ছিল যে আমরা দেশে টিকতে পারিনি। এই দেশে টিকতে পারিনি, তার বিরুদ্ধে মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ ছিল। সেই ক্ষোভটা মানুষ প্রকাশ করতে গেলেই গুমের শিকার, জেলের শিকার, অন্যায়ভাবে নানা রকমের ট্যাগ দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়ার একটা অপকৌশল শুরু হয়েছিল। এবং সর্বশেষ আপনারা জানেন ২০১৮ সালে বাংলাদেশে একটি আন্দোলন হয়েছিল, কোটাবাড়িতে আন্দোলন। সে আন্দোলনটাকে বেস করে যখন সারা বাংলাদেশ উত্তাল ছিল, তাকে থামিয়ে দেওয়ার জন্য এই যে ফেসিবাদী সরকারের নিগৃহীত প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেলেন, শেখ হাসিনা, জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল যে কোটাই থাকবে না। ছাত্ররা চেয়েছিল সংস্কার, আর তিনি জিদের মাথায় সেই কোটাকে টোটালি বন্ধ করে দিয়েছিল। এই কোটা যখন বাতিল করে দিল, বাতিল করার পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি আপনি দেখেছেন যে সরকার ষড়যন্ত্র করে এই কোটাকে আবার ফিরিয়ে আনার জন্য হাইকোর্টের মাধ্যমে একটি রায় এনেছিলেন। সেই রায়ের বিরুদ্ধে যখন বাংলাদেশের ছাত্ররা ফুঁসে উঠল এবং তারা যখন পথে বেরিয়ে আসলো, তাকে নির্মমভাবে
নির্মমভাবে তাকে দমন করার জন্য তারা রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টসকে ব্যবহার করে সেই মুভমেন্টকে থামিয়ে দেওয়ার জন্য পায়তারা করলো। এবং সর্বশেষ যখন 9 দফা থেকে 1 দফায় ছাত্ররা আসলো, অর্থাৎ এই ফেসিবাদের বিরুদ্ধে তাদের একদম ওপেন যখন লড়াই শুরু করলো, তখন বাংলাদেশের আপামর মানুষ সেই লড়াইয়ে সম্পৃক্ত হলো। এবং এই লড়াইয়ের সম্পৃক্তার মধ্য দিয়ে বাংলাদেশ প্রমাণ করলো যে বাংলাদেশে কোনোভাবেই কোনো ফেসিবাদের স্থান থাকতে পারে না। এবং এই ছাত্রদের ভাই আসলে মানে আমি যেটা স্পষ্ট হতে চাচ্ছিলাম যে ছাত্ররা এই কোটা সংস্কার থেকে 1 দফাতে আসার কি কারণ আপনি মনে করেন? এর কারণ হচ্ছে যে আপনি জানেন যে এই শেখ হাসিনা ছাত্রদের সাথে সবসময় একটা ছলচাতুরি করেছে। তারা যখনই ছাত্ররা রাস্তা নেমে এসছে তখন তিনি কোন রকমের একটি মানে লোভনীয় কিছু কথা বলে ছাত্রদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইটা ছাত্র যখন বুঝতে পারলো যে না, এই 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 স্বৈরা শাসক তারা যখন তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য নানা ছলচাতুরি আশ্রয় নিচ্ছিল, তখন ছাত্ররা 1 দফার আন্দোলনে গেল যে না, এই সরকার টিকে থাকলে এই কোটা কখনোই আপনার বাস্তবায়িত হবে না। শুধু তাই না, ছাত্ররা শুধু কোটা চায় নাই, তারা চেয়েছে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার। কারণ রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গন আজকে ধ্বংস হয়ে গেছে। সেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলবাজি সবকিছু ছিল। আপনি দেখেন আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাকিয়ে দেখেন আদালতের দিকে, আদালতের বিচারকরা যখন দলবাজ হয়ে যায় তখন মানুষের আর বিচার পাওয়ার কোনো জায়গা থাকে না। ওই জায়গাটাই মূলত ছাত্ররা চিহ্নিত করেছে যে না, এই সরকার টিকে থাকলে, এই ফেসিবাদ টিকে থাকলে কখনোই মানুষের কল্যাণ হবে না। ইভেন কি বাংলাদেশে একটি মানে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা হবে না। এই কারণে মূলত ছাত্ররা এই সরকারের বিরুদ্ধে সর্বশেষ 9 দফা থেকে তারা 1 দফায় নেমে এসে এই ফেসিবাদকে বিদায় করার জন্য তারা রাস্তায় নেমে এসেছিল। ধন্যবাদ মাহবুব ভাই। এখন যে দেশের যে পরিস্থিতি দেখেন, গত 3 দিন ধরে আমরা এই ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত যে ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য যে নতুন গভর্নমেন্ট একজন সাময়িকভাবে আসা প্রয়োজন, সেটা এখনো পর্যন্ত বাংলাদেশে আসে নাই। এবং আপনি ইতিমধ্যে দেখছেন যে পুলিশ বাহিনী এদের নতুন করে এর একটা ডিমান্ড করছে, আপনি হয়তো খেয়াল করছেন। এখন কিন্তু বাংলাদেশের কোনো থানাতে পুলিশ বাহিনী কিন্তু কাজ করছে না। হ্যাঁ, এবং নতুন গভর্নমেন্ট এখনো পর্যন্ত ফর্ম হয় নাই। তো এই পরিস্থিতিতে আসলে মানে আপনি কি মনে করেন, এই পরিস্থিতিতে হঠাৎ করে পুলিশ বাহিনী কাজ বন্ধ করে দিল, তাদের দায়িত্ব পালন বন্ধ করে দিয়ে নতুন কিছু দাবি নিয়ে আন্দোলন শুরু করলো? আপনি কি মনে করেন, এখনো কি মনে করেন যে ফ্যাসিবাদের প্রেতাত্মা এই বাহিনীর মধ্যে এখনো রয়ে গেছে? দেখেন আমি রাজা ভাই, আমি খুব খোলাখুলি কথা বলতে চাই যে একটা বিপ্লব যখন হয়, সেই বিপ্লবের পরবর্তী পর্যায়ে নানা রকম ঘটনা ঘটে থাকে এবং সেই ঘটনা ঘটা স্বাভাবিক, কারণ মানুষের ভিতরে যে ক্ষোভ কাজ করে, এই সেই ক্ষোভের বহিঃ প্রকাশ এগুলো। আমি সেই দিকে যাব না। আমি এখন যেটা বলছেন আপনি যে পুলিশ বাহিনী কাজ করছে না কেন, কারণ পুলিশ তো নিরাপত্তা পাচ্ছে না। কারণ গত 15 বছর এই পুলিশ সরকারের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। সরকার যা বলেছে পুলিশ তাই করেছে। আপনি দেখেন গতকালকে আমি দেখলাম রাজারবাগে পুলিশেরা দরজার সামনে এসে তারা চিৎকার করে বলছে যে এই সরকারের প্রধানমন্ত্রী যদি পালিয়ে যেত তাহলে আমরা জনগণের মুখোমুখি দাঁড়াতাম না। একটা ভয় থেকে, একটা শঙ্কা থেকে পুলিশটা হয়তোবা এই কাজগুলি করছে। সেই জন্য আমি বলবো যে এখন যারা দায়িত্বে আসছেন বাংলাদেশের, এখন তো মুক্ত বাংলাদেশ, মুক্ত বাংলাদেশে নানা রকম ষড়যন্ত্র হবে, ডান বামে নানা রকম ষড়যন্ত্র চলবে, কারণ এই বিপ্লবটাকে ব্যাহত করার জন্য নানা রকম ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র যাতে না হতে পারে সেই জন্য এখন যারা নেতৃত্বে যারা আছেন, যারা এখন অবস্থান করছেন, আমি মনে করি যে দলমত নির্বিশেষে এই নতুন আন্টারিম গভর্নমেন্ট যারা আসবে সেই গভর্নমেন্টের সহায়তা করতে হবে এবং একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা মানে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। সেই জন্য যারা, আমার মনে হয় যে একটু সময় লাগবে, 2-1 দিনের মধ্যে অনেকটা, যখন ইন্টারিম গভর্নমেন্ট মানে ফাউন্ডিং হয়ে যাবে, যখন গঠন হয়ে যাবে, তখন একটা ঘোষণা আসবে। সেই ঘোষণার মধ্য দিয়ে আমি মনে করি যে একটি নতুন বলয় সৃষ্টি হবে। এবং যদি আপনি এনশিওর করা যায় যে না, তোমরা যদি বাংলাদেশের মানুষের প্রশ্নে যদি ভূমিকা রাখো, ভালো ভূমিকা রাখো, পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, আদালত বলেন, প্রশাসন বলেন, তাদেরকে যদি আশ্বস্ত করা যায় যে না, যা হয়ে গেছে, এখন নতুন বাংলাদেশ গড়ার প্রশ্নে আসো আমরা এভাবে কাজ করি। কিন্তু একটা যে মাথায় রাখতে পারা যায় ভাই, যারা 15 বছর এই দুঃশাসনের পক্ষে ছিল, রেসপন্সিবিলিটি করেছে, দালালি করেছে, তাদের ব্যাপারে জিরো টলারেন্স। আমি এখনো বলি আমরা লিখে যাচ্ছি, দেখেন আমরা যারা বাইরে আছি আমাদের কাজ কি ছিল, আমরা তো মানে কি বলে শারীরিকভাবে তো এই মুভমেন্টে থাকতে পারিনি, কিন্তু আমাদের মন পড়েছিল। কিন্তু আমরা আমাদের দু কলম, আমাদের হাত দ্বারা
সামাজিক মাধ্যমে আমরা সব সময়, আপনি, আমি, এখানে প্যারিসে পিনাকি ভট্টাচার্য, আপনার আমেরিকাতে ইলিয়াস, আমেরিকাতে কনক সাওয়ার থেকে শুরু করে তাসনিম আলম থেকে শুরু করে সবাইকে ভূমিকা রেখেছে। সেই ভূমিকার একটা 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 সোপান আজকে আমরা এই মুক্ত বাংলাদেশে পেয়েছি। আমি বিশ্বাস করি, যদি যদি এই আন্টারিম গভর্নমেন্ট এসে যদি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে যদি মানে ধারণ করে, যদি একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশের আজকে যে পরিবেশটা যদি সুন্দর করতে করতে চায়, আমি মনে করি সম্ভব এটা। সুতরাং সেক্ষেত্রে আমাদের প্রথম মনে রাখতে হবে, দালাল চক্র যারা গত 15 বছর এই দুঃশাসনের সহায়তা ভূমিকা পালন করছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে আলাদা করে ফেলতে হবে, প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, আর্মিকে ঢেলে সাজাতে হবে, বিডিআরকে ঢেলে সাজাতে হবে, আদালতকে ঢেলে সাজাতে হবে। তাহলেই সম্ভব এই বিপ্লব সার্থক করা। আর তা না হলে মনে রাখতে হবে, ষড়যন্ত্র তো হবেই, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আর একটা বিষয় আমি দেশবাসীর প্রতি বিনম্র চিত্তে আমি অনুরোধ করব, যে যা হওয়ার হয়ে গেছে, এনাফ এনাফ। এখন আপনারা অ্যাটলিস্ট আমাদের সম্পদগুলোকে নষ্ট করা দরকার নাই। আগুন জ্বালিয়ে, কাউকে হত্যা করে, কাউকে টর্চার করে, কাউকে শারীরিক আঘাত করে এগুলো দরকার নাই। বরঞ্চ আইনের আওতায় আইনের আওতায় আনতে হবে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায়, কিন্তু আইনটা যাতে করে এনশিওর করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এটা হতে পারে একটা বিশেষ ট্রাইব্যুনাল করে এই সরকারের গত 15 বছরে যারা অপকর্ম করেছে তাদের বিচার হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আরেকটা দাবি করতে চাই, এবং এটা এটা অবশ্যই দাবি না শুধু, এটা বাংলাদেশের সকল মানুষের দাবি। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার, ফেসিবাদ শেখ হাসিনার নেতৃত্বে যতগুলো আইন হয়েছে, সে আইনগুলো বাতিল করে নতুন বাংলাদেশকে গড়তে হবে। ওই আইন বাতিল না করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। আপনি কি মনে করেন যে শুধু আইন বাতিল করতে হবে? কারণ এখন কিন্তু এই একটা দাবি উঠতেছে যে নতুন করে রাষ্ট্র সংস্কার, এবং এই রাষ্ট্র সংস্কারের মধ্যে সংবিধান সংস্কার, এটা কিন্তু নতুন সংবিধান, এটা কিন্তু একটা অন্যতম একটা বড় পয়েন্ট। কারণ আমাদের যে সংবিধান সেটা কাটা ছেঁড়া করতে করতে, সেই 72 সালের সংবিধান এখনো পর্যন্ত কাটা ছেঁড়া করতে 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 এমন একটা পর্যায়ে এসছে, এই সংবিধান, আপনি কি মনে করেন যে এই সংবিধানই আমাদের কন্টিনিউ করা উচিত, কিংবা নতুন সংবিধান? কিংবা আরেকটা কোশ্চেন আপনাকে করতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকার অথবা যে খণ্ডকালীন সরকার অথবা যে ইন্টারিম গভর্নমেন্ট, যে নামে আমরা বলি না কেন, এই গভর্নমেন্টের ফর্মটা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কেমন দেখতে চান, আপনি মনে করেন? প্রথমত, যে আপনি বলছেন যে সংবিধান তো একটা দীর্ঘ আলোচনার বিষয়। জাতীয় সংসদ যখন ফর্ম হবে, সেই সেই মানে সেই সংসদের মাধ্যমে সংবিধান পরিবর্তন হবে। তবে সেই পরিবর্তনটা কি হবে এখন থেকে আলোচনা হতে পারে। হ্যাঁ, আমাদের সংবিধানে অনেক অসঙ্গতি আছে, কারণ এই সংবিধানকে কাটা ছেঁড়া করে নিজের স্বার্থ মতো, নিজের ইচ্ছা মতো, নানা রকম সংশোধনী এনে জাতিকে বিভক্ত করেছে। এই দ্বিধা বিভক্ত জাতিকে এক করার জন্য নিশ্চয়ই সংশোধনী আনতে হবে, এবং যে সমস্ত সংশোধনীগুলো রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে গেছে এবং যেটা গণতান্ত্রিক প্রেক্ষাপটের বিরুদ্ধে গেছে, সেগুলোকে বাতিল করতে হবে। এটা তো অবশ্যই সবার দাবি। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে আন্টারিম গভর্নমেন্টের কি ধরনের হবে, আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশ গত 15 বছরে আমাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর পর্যায়ে চলে গেছে। এখানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষ আজকে নাবিশ্বাস হয়ে গেছে, তারা দুমুঠো খেতে পারছে না। একটা শ্রেণী আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এই দুর্নীতির কারণে। এই ক্ষেত্রে আমি মনে করি যে আন্টারিম গভর্নমেন্ট একটা লং টাইম নেওয়া উচিত, সময় নেওয়া উচিত। সময় নিয়ে রাষ্ট্র মেরামতের প্রশ্নে প্রত্যেকটা জায়গায় হাত দেওয়া উচিত। তারা যদি একটা ফরম্যাট তৈরি করে যেতে পারে, সেই ফরম্যাটের আলোকে আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের পরে যে সরকার আসবে, সে সরকার যাতে করে ওই যে আমরা যে ফরম্যাট করে যাব, সেই ফরম্যাটের আলোকে যাতে করে তারা পার্লামেন্টে সবকিছুকে বাস্তবায়ন করতে পারে। সেজন্য আমি মনে করি যে আন্টারিম গভর্নমেন্টকে, যারা অন্তর্বর্তীকালীন সরকার হবে, তাদেরকে সময় দিতে হবে। অনেক অনেক কথা বলছেন, অনেকে দাবি করছেন আগামী 3 মাসের নির্বাচন। আমি মনে করি যে না, আগামী 3 মাসের মধ্যে নির্বাচন এটা করা ঠিক হবে না। এতে আমাদের যে গণতান্ত্রিক প্রেক্ষাপট আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ দেখেন, আমাদের দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র এখানে থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে আমার রাষ্ট্র ব্যবস্থা, যে কথা গত পরশুদিন রিপাবলিকে পিনাকি ভট্টাচার্য যেটা কথা বলেছেন, যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি রাষ্ট্রের সহায়তার মধ্য দিয়ে, কিন্তু 2024 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করলাম, সেটা আমরা, আমাদের সন্তানেরা, বাংলাদেশের আপামর মানুষ সবাই অংশগ্রহণ করে একাই এই বিপ্লব সাধন করেছে। সুতরাং আরেকটা বিষয়, সেটা হলো যে এই অনেক জায়গা থেকে অনেকেই প্রস্তাব করছেন যে
নতুন করে নির্বাচন তখনই হবে শুধুমাত্র যখন রাষ্ট্র সংস্কার কমপ্লিট হয়ে যাবে, তখনই নতুন সরকার আসবে। কারণ নতুন গভর্নমেন্ট আসার পরে যদি এই একই সিস্টেম যদি রাখে সমস্ত জায়গাতে, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, তারপরে আমাদের যে আমলাতান্ত্রিক যে সিস্টেমটা আছে, যে তারপরে থানা, পুলিশ, মানে কোনো জায়গায় তো আসলে সিস্টেমেটিক নাই। বাংলাদেশে একটা অরাজক, গত 15 বছরে শুধুমাত্র একনায়কতন্ত্র চলার ফলে কোথাও কোনো আইন কাজ করে নাই, কোথাও কোনো মা- আহ, যেটা মানবাধিকার কাজ করে নাই, এবং কোথাও আসলে নিয়ম মেনে কোনো কাজ করা হয় নাই। তো এই অগোছালো পরিস্থিতি থেকে একটা রাষ্ট্রকে সংস্কার করে একটা জায়গায় আনার পরে তারপরে হচ্ছে নির্বাচন, এবং যারা পরবর্তীতে যে রাজনৈতিক সরকারগুলো পরিচালনা করবে তখন, কারণ রাজনৈতিক সরকারকে আসলে এদেশের মানুষ কতটুকু বিশ্বাস করবে যে একটা রেজিম চলে গেছে, কিন্তু আরেকটা রেজিম তো এখনো পর্যন্ত রয়ে গেছে আমাদের সামনে। সুতরাং এখনকার এই যে সাধারণ ছাত্র জনতা, তারা কিন্তু সেই গতানুগতিক রাজনীতিকে আর পছন্দ করছে না। আপনি দেখছেন খেয়াল করে, মানে তাদের আন্দোলনে কিন্তু একটা, মানে বড় একটা ছিল, এবং এখানে কিন্তু হিন্দু, মুসলিম, ডানপন্থী, বামপন্থী সবাই কিন্তু এই আন্দোলনের সঙ্গে শরিক হয়েছে শুধুমাত্র একটা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য। তো সেক্ষেত্রে আপনি এই গভর্নমেন্টের মেয়াদকাল, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কতদিন মেয়াদকাল মনে করেন যে থাকলে এই সংস্কারগুলো করা সম্ভব? ধন্যবাদ রাজা ভাই। আমি আমি তো আগেও বলছি যে সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নাই। আমাদের ছাত্ররা যে কথাগুলো বলছে, আমি সেই কথাগুলোর সাথে একমত। একটা ছাত্রকে দেখলাম সেদিন, এক সমন্বয়ক বলছিল যে আমার রাষ্ট্র ব্যবস্থা হবে, আমাদের মানে অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, আইন কেমন হবে, পুলিশ কেমন হবে, প্রশাসন কেমন, এই যে আমাদের সন্তানরা যে চিন্তা করে, আমি তো অবাক হয়ে যাই যে আমাদের সন্তানেরা এত চিন্তা করা, এত 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 গভীর চিন্তা করে, এটা আমাকে খুবই তাড়িত করেছে। সুতরাং যে স্বপ্ন আমাদেরকে ওরা দেখিয়েছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আন্টিরিম গভর্নমেন্টের, আমি মনে করি যে অনেকে 2 বছর বলছে, আমি বলি যদি 3 বছরও লাগে এই অন্তর্বর্তী সরকার একটি রাষ্ট্র ব্যবস্থাকে মেরামত করার জন্য, সংস্কার করার জন্য, একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আমি মনে করি যে টেক টাইম, সময় নিতে হবে। এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বলতে বাংলাদেশে এখন 2টি প্রধান দল আমি মনে করি, জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি। এই 2টি দল আর যারা আছে তারা তো সহায়ক শক্তি, সবার সমন্বয়ে এই অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে হবে। কোন রকমের যদি কোনো প্রস্তাব থাকে, পরামর্শ থাকে, অবশ্যই আপনারা আলোচনা করে তাদের সাথে এগুলো শেষ করবেন। এবং এক্ষেত্রে আমি মনে করি তারা আপনাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আপনারা যদি চাপ প্রয়োগ করেন যে না, নির্বাচন আগামী 3 মাস দিতে হবে, 6 মাস দিতে হবে, এই কন্ডিশন দেওয়া আমি মনে করি ঠিক হবে না। আরেকটা বিষয়, নির্বাচন কমিশনের সেখানে সংস্কার খুব জরুরি দরকার। কারণ গত 15 বছরে হাসিনা সরকার নির্বাচন কমিশনকে মানে তাদের আজ্ঞাবহারে বানিয়ে ফেলেছিলেন। সেখানে নানা রকমের আরপিও নানা রকমের চেঞ্জিং এনে সেখানে একদম একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি করছে। সেটাকেও আমি মনে করি যে আরেকটা 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 জরুরি কথা আপনার সঙ্গে, আপনার মতামত নিতে চাই জরুরি বিষয়টায়, সেটা হলো, মনে করেন এই যে আওয়ামী লীগ সরকার মূলত স্বৈরাচার, তো শেখ হাসিনা মূলত একাই এই সরকার চালাইছে। সো এই গত 15 বছরে স্বৈরাচারী দল হিসাবে, যেমন মনে করেন জামাত ইসলামকে ব্যান করছে 71 সালের ভূমিকা নিয়ে, তাই না? মূলত তো সেটাই, জামাত ইসলামকে ব্যান করা হয়েছে যে 71 সালে জামাত ইসলামের ভূমিকার কারণেই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখন যে জায়গাটা এসছে, গত 15 বছর ধরে যে স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকার, এবং এই শেষে যে গণহত্যা চালানো হলো হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে, আপনি কি মনে করেন না যে এই আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া উচিত, কিংবা আওয়ামী লীগ বলে যে দলটা এই যে 15 বছর ধরে দেশের 17 কোটি মানুষের উপরে যে অত্যাচার এবং নির্যাতন চালালো, সেক্ষেত্রে আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত করা উচিত? ধন্যবাদ রাজা ভাই। আমি আমি তো আগে বলেছি যে এই এই গত এই 10 দিনে, মানে বাংলাদেশ কাঁপানো 10 দিন, এই 10 দিনে হাজার হাজার মানুষ হত্যা শিকার হয়েছে। সরকার বলেছে 300, কে বলেছে 200, 500, 700, 900, আমি সেদিকে যাব না। এখন তো গণকবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে, হাজার হাজার মানুষ গণকবর পাওয়া যাচ্ছে। ইভেন গণভবনের মধ্যে গণকবরের সন্ধান পাওয়া গেছে। গণভবন, ইভেন কি পার্লামেন্টের পাশেও নাকি গণকবর পাওয়া গেছে শোনা যাচ্ছে। আপনার হাতিঝিলে হাজার হাজার ছেলের লাশ ভেসে উঠেছে, অনেক লাশ গুম করা হয়েছে। আপনি আমাদের বধ্যভূমিতে সেখানেও পাশে বিশাল গণকবরের সন্ধান পাওয়া গেছে, এগুলো সবাই জানে। আমি মনে করি যে
এই ফেসিবাদ হাসিনা কিন্তু শেখ হাসিনা বা এই তার গভর্নমেন্ট সরকার, যে আওয়ামী সরকার, এই সরকারের সাথে পৃথিবীর কোনো ফেসিবাদের তুলনা করা যাবে না। এটা নতুন ফেসিবাদের রূপ। তারা বাংলাদেশের মানুষকে প্রকাশ্যে দিবারে হত্যা করছে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে হত্যা করছে। সুতরাং এই সরকার মানে এই আওয়ামী লীগকে তো ব্যান করার জন্য প্রস্তাব আসাটা এটা স্বাভাবিক। বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা নিশ্চিহ্ন করতে হবে, এটা রেজ অফ ভয়েস আমাদেরকে করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা কথা বলতে চাই, যে সমস্ত মানুষগুলো এই আন্দোলন করতে যে, আমি শুধুমাত্র এই 10 দিন কাঁপানো বলবো না, গত 15 বছর যারা এই সরকারের বিরুদ্ধে ভূমিকা পালন করতে গিয়ে পঙ্গু হয়েছে, জীবনদান করেছে, যারা জীবনদান করেছে তাদেরকে জাতীয় মর্যাদা দিতে হবে, জাতীয় বীরের মর্যাদা দিতে হবে, এবং এদেরকে বীর শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করতে হবে। তো তাই না, যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, হত্যার শিকার হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে। দেখেন, এখানে মুক্তিযুদ্ধের মানে যারা পঙ্গু মুক্তিযোদ্ধা ইয়েস, তারা তারা ভাতা পাবে। পাশাপাশি যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকেও রাষ্ট্রীয় সম্মান দিতে হবে, মৃত্যু সম্মান দিতে হবে। এবং যারা পঙ্গু অবস্থা আছে তাদেরকে অর্থনৈতিক সহায়তা করতে হবে, এবং তাদের চিকিৎসা ভার সরকার নিতে হবে। এই দাবি আমি করতে চাই। পাশাপাশি বাংলাদেশের এই সুন্দর পরিবেশ টিকে রাখার জন্য আমি মনে করি, আপনার সাথে আমি একমত, যে আওয়ামী লীগ নামের এই দলটাকে আইন করে নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ মাহবুব ভাই। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন একটা প্রশ্ন আপনাকে করে আমরা অনুষ্ঠান শেষ করব। পরবর্তীতে আবার ইনশাল্লাহ আপনাকে ইনভাইট করব আমাদের এই অনুষ্ঠানে আপনার মতামত এবং কথা বলার জন্য। শেষ প্রশ্নটা হচ্ছে, আপনি নতুন বাংলাদেশকে কেমন বাংলাদেশ দেখতে চান? ধন্যবাদ রাজা ভাই। আমি নতুন বাংলাদেশ কেমন দেখতে চাই তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে গত 15 বছরে যে সমস্ত বিশেষ ট্রাইব্যুনাল গভর্নমেন্ট করেছিল এগুলো অবৈধ। এগুলোকে এখনই প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে বাতিল করতে হবে। বাতিল করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা জেলে আছে, তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং যারা বিদেশ অবস্থা করছে তাদেরকে ফিরে আনতে হবে। এটা আমার প্রথম দাবি। এবং যতগুলি ট্রাইব্যুনাল করছে, আমি শুধুমাত্র মানে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শুধু না, এই 15 আগস্টে যারা বিপ্লব সাধন করেছে তাদেরকেও তো হত্যা করা হয়েছে এই সমস্ত অন্যায় ভাবে, এদেরকেও মানে দেশে ফিরে আনতে হবে, এবং দেশ গড়ার ক্ষেত্রে এদেরকে সম্পৃক্ত করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে সমস্ত মানুষ সমান অধিকার ভোগ করবে, বাংলাদেশের সমস্ত মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, বাংলাদেশের সমস্ত মানুষের অধিকার থাকবে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলোকে এনশিওর করতে হবে। এবং পাশাপাশি সকল মানুষকে যাতে করে এক জায়গায় এনে এই বাংলাদেশ গড়ার প্রশ্নে আমরা এক করতে পারি, এবং একটি স্বাধীন, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা কামনা করি, এবং আমি মনে করি সেটা সম্ভব। কারণ ছাত্ররা আমাদেরকে যে আশা জাগা নিয়ে পথ দেখিয়েছে, সেই পথ ধরে যদি আমরা এগোতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি নজির স্থাপন করতে পারবে। রাজা ভাই, অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আমাদের এই সিটিজেন ভিউজের নাগরিক সংলাপে আপনাকে আবার আমরা আমন্ত্রণ জানাবো। আমি আশা করি ততদিন পর্যন্ত আপনি সুস্থ থাকেন, এবং নতুন বাংলাদেশ কেমন হবে আরো মানে চিন্তা করে আমাদের দর্শককে এবং যারা কাজ করছে তাদেরকে আমরা যাতে একটা বার্তা পৌঁছাতে পারি, আমরা সবাই মিলে সেই ভূমিকাটা এখন রাখতে হবে। সো আবার দেখা হবে আপনার সঙ্গে ইনশাআল্লাহ। রাজা ভাই, ইনশাআল্লাহ আমিও জানাচ্ছি সবাইকে অভিনন্দন, যারা অনুষ্ঠান দেখছেন সবাই জানাচ্ছি কৃতজ্ঞতা, এবং আমরা আবারও দেখা হবে নতুন ভাবে, নতুন করে আমার রাষ্ট্র সংস্কারের প্রশ্নে। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক মণ্ডলী, আবার সামনের এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং নতুন অতিথি থাকবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।